আসসালামু আলাইকুম। আমার শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ঈদের পরে রুটিন অনুযায়ী আমার 11টার সময় ক্লাস নেওয়ার কথা। অনিবার্য কারণবশত আমি একটু আগেই ক্লাসটা নিয়ে নিব। তোমরা ভিডিও দেখে নিও, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। আমি পরের ক্লাসে অথবা তার পরের ক্লাসে সেই সমস্যাগুলো সমাধান করে দেব। তাহলে আমি একটু মনে করিয়ে দিই আমরা কি পড়ছিলাম। আমরা পড়ছিলাম হলো 6ষ্ঠ অধ্যায় ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা বিভাগের টেরিস উদ্ভিদের অযৌন জনন পদ্ধতি। আজকে যেটা পড়ব সেটা হচ্ছে যৌন জনন পদ্ধতি ও জীবনচক্র। এটা পড়ার সাথে সাথে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তোমাদের আরেকটু জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে যারা প্রথম বর্ষের তারা জানো যে আমরা শ্রেণীকক্ষে বেশিরভাগ চ্যাপ্টারগুলো পড়িয়ে ফেলা হয়েছে। এখন কিছুটা বাকি আছে সেকেন্ড ইয়ারে, যেটা আমরা অনলাইনে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে তোমার উদ্ভিদ শরীরতত্ত্ব, এরপর হচ্ছে অন্যান্য যে জীব প্রযুক্তি, উদ্ভিদ প্রজনন, তারপর এই চ্যাপ্টারগুলো বাসায় খুব ভালো করে পড়বে। আমি শ্রেণীকক্ষে তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিয়েছিলাম এবং প্রতিটা চ্যাপ্টারের প্রত্যেকটা বিষয় আমি বুঝিয়েছিলাম। তোমরা এগুলো বাসায় বেশি করে প্র্যাকটিস করবে, কারণ বোর্ড পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে, এই অধ্যায় থেকে তোমার প্রশ্ন থাকেই। আচ্ছা, আজকে একটু তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই আমি কি পড়াচ্ছিলাম। আমি আসলে এই টেরিস উদ্ভিদটা পড়াচ্ছি। যে ছবিটা দেখতে পাচ্ছ এটা প্রকৃতিতে যে গাছগুলো থাকে তারই চিত্র। এটা হলো টেরিস উদ্ভিদ। এরপর এই টেরিস উদ্ভিদটা বইয়ে আঁকানো তার চিত্রটা। এই উদ্ভিদের প্রত্যেকটা অংশের নাম আমি তোমাদেরকে বলেছিলাম মুখস্থ করবে। কোনটা র্যাকিস, কোনটা পিনা, কোনটা রাইজোম, শল্কপত্র, সার্সিনেট ভার্নিশন, এগুলো খুব ভালো করে মুখস্থ করবে কোনটার কোন অংশ। আচ্ছা, এরপরে আমি তোমাদের জনন পদ্ধতি যখন পড়াচ্ছিলাম তখন তোমাদের অঙ্গজ জনন বলেছিলাম, অযৌন জনন বলেছিলাম। সে অযৌন জননে তোমাদেরকে আমি যতটুকু পড়েছিলাম সেটা হচ্ছে এই ফার্ন প্রোথেলাস পর্যন্ত আমি পড়েছিলাম। এই যে ফার্ন প্রোথেলাস, হ্যাঁ, ফার্ন প্রোথেলাস পর্যন্ত পড়িয়ে আমি ক্লাস শেষ করেছিলাম। এরপর ঈদের ছুটি ছিল। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে যৌন জনন পদ্ধতি। যৌন জনন পদ্ধতি। তো যৌন জনন পদ্ধতিতে সাধারণত দেখা যায় তোমার স্ত্রী জননাঙ্গ দরকার, পুং জননাঙ্গ দরকার, যেটা আমরা এই যে ফার্ন প্রোথেলাসের মধ্যে দেখো, এটাকে বলে অ্যান্থেরিডিয়াম। অ্যান্থেরিডিয়াম যেটা হচ্ছে পুং জননাঙ্গ। আর্কিগোনিয়াম বা আর্কিগোনিয়া বলছি কারণ এটা বহু বচনে।
অ্যান্থেরিডিয়া বলতে হবে যদি বহু বচনে, হ্যাঁ, একসাথে অনেকগুলো থাকলে। এই আর্কিগোনিয়া হলো স্ত্রী জননাঙ্গ। সুতরাং এদের যে যৌন জনন পদ্ধতিটা যেটা ঘটে সেটা আসলে এই ফার্ন প্রোথেলাসে। ফার্ন প্রোথেলাস, এই ফার্ন প্রোথেলাসটা কিভাবে প্রথম সৃষ্টি হয় বা সূচনা হয় সেটা হচ্ছে অযৌন জনন চক্র। যখন আমি পড়িয়েছিলাম অযৌন জনন পদ্ধতিটা, তখন আমি বলেছিলাম, খেয়াল করো, এটা স্পোরাঞ্জিয়ামটা, এখানে যে স্টোমিয়ামটা ছিল, সেই স্টোমিয়ামটা যখন হলো বিগলিত হয়ে খুলে যায়, এই জায়গায় যখন ফাঁকা হয়ে যায়, তখন স্পোরগুলো বাতাসের সাহায্যে কি করে, বাতাসের সাহায্যে ওরা উড়ে যেয়ে অনুকূল পরিবেশ যখন পায়, তখন সেখানে ওখানে কি হয়, অঙ্কুরিত হয়। তাহলে স্পোরটা যে বিস্তারটা কিভাবে হয়েছিল সেটা আমি আরেকটু মনে করিয়ে দিই। এটা গত ক্লাসে যদিও আমি বলেছিলাম, সেটা হলো ক্যাপসুলের ভিতরে যে টিস্যু থাকে, ক্যাপসুলের ভিতরে স্পোরোজেনাস টিস্যু, সেই টিস্যু থেকে তোমার স্পোর মাতৃকোষ যেটা ডিপ্লয়েড, সেটা উৎপন্ন হয়। এবং প্রত্যেকটা স্পোরাঞ্জিয়ামের মধ্যে তোমার কি ছিল, 16টা মাতৃকোষ মানে থাকে, যেটা মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে 64টি স্পোর উৎপন্ন করে। কত? 64। এবং এটা এন সংখ্যক। আর স্পোর মাতৃকোষ কি ছিল? 2n সংখ্যক। এটা 2n আর কি, আর এটা n। এখন এই পরিণত যখন স্পোরগুলো গাঢ় বাদামি রঙের মানে সাধারণত হয়ে থাকে এই স্পোরগুলো, এরা কি করে, এই স্পোরেঞ্জিয়ামে যখন পানি ধারণ ক্ষমতা কমে যায় তখন এটা শুষ্ক হয়ে পড়ে এবং এদের অ্যানুলাসের কোষগুলো কুঞ্চিত হয়ে পড়ে, এবং কুঞ্চিত জনিত কারণে যখন টান খায় তখন স্টোনিয়াম কি হয়, আড়াআড়িভাবে ফেটে যায়। ফলে অ্যানুলাসগুলো হঠাৎ ঝাঁকুনি দিয়ে পিছনের দিকে বেঁকে যায়। আর কি হয়, স্পোরাঞ্জিয়ামের যে উন্মুক্ত যখন হয়ে যাবে তখন স্পোরগুলো বাইরের দিকে ছড়িয়ে যাবে। তাহলে স্পোর মাতৃকোষ ছিল 2n, সেটা হচ্ছে কি মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে 64টা স্পোর তৈরি করে। এই স্পোরগুলো আসলে কেমন দেখতে, বাদামি বর্ণের থাকে। এই স্পোর সৃষ্টি হওয়ার পর যখন ওটা পরিপক্ক হয়ে যায় তখন স্পোরাঞ্জিয়ামে পানি ধারণ ক্ষমতা কমে যায় এবং শুষ্ক হয়ে পড়ে। ফলে কি হয়, অ্যানুলাসের কোষগুলো কুঞ্চিত হয়ে যায়, ওখানে টান খায়, স্টোমিয়াম আড়াআড়িভাবে ফেটে যায়, অ্যানুলাস হঠাৎ ঝাঁকুনি দিয়ে পিছনের দিকে বেঁকে যায় এবং স্পোরাঞ্জিয়াম কি হয়, উন্মুক্ত হয়ে পড়ে এবং বাইরের দিকে ছড়িয়ে পড়ে। এটা আমি গত ক্লাসে বলেছিলাম। আজকে আমি আবার একটু বলি। এই দেখো, এটা হচ্ছে তোমার স্পোরাঞ্জিয়াম। কোনটা স্পোরাঞ্জিয়াম? এই যে এইটা স্পোরাঞ্জিয়াম, এটা হচ্ছে স্পোরাঞ্জিয়াম। এই স্পোরাঞ্জিয়ামে দেখো স্টোমিয়াম। যখন স্পোরগুলো যখন পরিপক্ক হয়ে যায় তখন ওই যে শুষ্ক হয়ে যায়, টান খায়, অ্যানুলাসটা টান খেয়ে সরে যায়, স্টোমিয়ামগুলো হলো ফাঁকা হয়ে যায়। এই ফাঁকা হয়ে গিয়েছে, দেখো ফাঁকা হয়ে যাওয়ার পর কি হলো, স্পোরগুলো বাতাসে বের হয়ে গেল। এটাকে আমি বললাম স্পোরের বিস্তারটা কিভাবে হয়। যদি কখনো এরকম প্রশ্ন আসে যে আসলে কিভাবে স্পোরটা বিস্তার হয়, সেটা বর্ণনা করো বা লেখো, তখন তোমরা এই 3টা চিত্র দিয়ে লিখবে। সব সময় যে একই রকম প্রশ্ন বোর্ডে আসবে তা কিন্তু না। হ্যাঁ, কখনো অনেক সব কিছু জানা থাকতে হবে, সব কিছু ছবি আঁকিয়ে শিখে নেবে। হ্যাঁ, আর যখন যেভাবেই বোর্ডে প্রশ্ন আসুক তুমি যাতে উত্তর দিতে পারো। এরপরে দেখো, যখন স্পোরটা বাইরে থেকে ছড়িয়ে পড়বে তারপর কি হবে, সেই স্পোরটার অঙ্কুরিত হবে এবং সেটা যে একটা পাতলা থ্যালাসের মতো একটা অংশ দেখা যাবে, সেটাকে আমরা পরে বললাম প্রোথেলাস। হ্যাঁ, স্পোরটা
তাহলে গ্যামেটোফাইটের অধ্যায়টা সে মানে অধ্যায় সূচনা কোষ কোনটা? স্পোর হচ্ছে গ্যামেটোফাইট যে অধ্যায়টা থাকে সেটার সূচনা কোষ। আচ্ছা, এই পরিণত স্পোরেঞ্জিয়াম থেকে স্পোরগুলো যখন মুক্ত হয়ে বাতাসে ভর করে দূরে ছড়িয়ে পড়েছিল, তখন কিন্তু ওরা কি করলো, যেখানে অনুকূল পরিবেশ যদি পায় বা পেয়েছে সেখানে কিন্তু সে অঙ্কুরিত হয়ে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সে কি করেছিল, ক্রমাগত বিভাজিত হয়ে চাপা সবুজ বর্ণের একটা হৃৎপিণ্ড আকার একটা প্রোথেলাস সৃষ্টি করেছিল। তাহলে প্রোথেলাসটা কি রকম আমি একটু দেখাই। হ্যাঁ, প্রোথেলাস আমার এখানে দেখো, এই যে প্রোথেলাসটা কেমন একটু দেখে নাও। এটা হচ্ছে, দাঁড়াও, এটা প্রোথেলাস দেখতে পাচ্ছ মনে হয় প্রোথেলাস। আমি আবারও বলি, স্পোরটা তোমার যে ঝাঁকুনি দিয়ে অ্যানুলাস হঠাৎ ঝাঁকুনি দিয়ে পিছনের দিকে যখন বেঁকে গিয়েছিল, তখন স্পোরেঞ্জিয়াম উন্মুক্ত হয়ে পড়ে এবং স্পোরগুলো আমরা দেখেছিলাম বাইরের দিকে ছড়িয়ে পড়ে। যখন বাইরের দিকে ছড়িয়ে পড়েছিল তখন কিন্তু ওরা ভেসে বেড়াচ্ছিল। যখন সে অনুকূল পরিবেশ পেল তখনই না প্রোথেলাস সৃষ্টি করলো। তাহলে কি হলো, স্পোরটা কিন্তু গ্যামেটোফাইট অধ্যায়ের সূচনা কোষ পড়লাম, তাই না? পরিণত স্পোরেঞ্জিয়াম কি করলো, স্পোরগুলো যখন মুক্ত হয়ে বাতাসে ভর করে দূরে ছড়িয়ে পড়েছিল, তখন যখন অনুকূল পরিবেশ পাবে না তখন সেটা কিন্তু অঙ্কুরিত হবে না, বা অনেক সময় এটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু অনুকূল পরিবেশ পেলে সে অঙ্কুরিত হয়ে তোমার মাইটোসিস পদ্ধতিতে এটা ক্রমাগত বিভাজন হতে থাকবে এবং চাপা সবুজ বর্ণের হৃৎপিণ্ডাকার প্রোথেলাস গঠন করবে। এই চাপা হৃৎপিণ্ডাকার প্রোথেলাস গঠন করে। এই প্রোথেলাস কিন্তু গ্যামেটোফাইট দশার একটা পূর্ণাঙ্গ দেহ। এখানে দেখো তোমার, এটা হলো স্ত্রী জননাঙ্গ, এটা পুং জননাঙ্গ। এখন এটা আসলে কেমন, সবুজ বর্ণের হয়, বহুকোষী হয়, স্বাধীন হয় এবং স্বভোজী হয়। কেন স্বভোজী? এটা সবুজ। এতে নিম্ন অংশে দেখো, এটাকে রাইজয়েড বলে। এতে নিম্ন অংশে কি হয়, রাইজয়েড উৎপন্ন হয়। এই প্রোথেলাসকে মাটির সাথে কি হয়, সংযুক্ত করে রাখে কে, এই রাইজয়েডগুলো সংযুক্ত করে রাখে এবং কি করে বলো তো, এরা মাটি থেকে তোমার পুষ্টি গ্রহণ করে। প্রোথেলাসের উপরের দিকে একটা খাঁজ দেখা যাচ্ছে, এটাকে আমরা খাঁজ বলি। হ্যাঁ, এই খাঁজ থাকে, এর নাম হলো অগ্রস্থ খাঁজ। কোনটা অগ্রস্থ খাঁজ? এই যে এটা অগ্রস্থ খাঁজ। আর প্রোথেলাসকে আমরা কি বলবো, উভলিঙ্গ। কেন? এতে একটা দেহের মধ্যেই মনে করো পুং এবং স্ত্রী জননাঙ্গ অবস্থান করে। প্রোথেলাসের অঙ্কীয় তলের খাঁজের কাছে দেখো, এই যে অঙ্কীয় তলের খাঁজের কাছে কি হয়, স্ত্রী জননাঙ্গ বা আর্কিগোনিয়া বলি আমরা। এই আর্কিগোনিয়া আর রাইজয়েডের সাথে মানে মিশ্রিত অবস্থায় কি করে, কারা থাকে, অ্যান্থেডিডিয়া বা পুং জননাঙ্গ বা অ্যান্থেডিডিয়া থাকে। একই থ্যালাসের মধ্যে এই পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ অর্থাৎ অ্যান্থেডিডিয়া আর আর্কিগোনিয়া, অ্যান্থেডিডিয়া এবং আর্কিগোনিয়া দুটো থাকে বলে আমরা এটাকে সহবাসী উদ্ভিদ বলি। আমি কেন তোমাদেরকে ফার্ন প্রোথেলাসের প্রত্যেকটা অংশ পড়ালাম, কারণ আলাদাভাবে বোর্ডে কিন্তু শুধু ফার্ন প্রোথেলাসের দৈহিক গঠনের চিত্রসহ বর্ণনা আসে। তাহলে তুমি এই চিত্রটা শিখবে এবং এদেরকে প্রত্যেকটা অংশে বর্ণনা করতে হবে, যেমন আর্কিগোনিয়ামের বর্ণনা, অ্যান্থেডিডিয়াম, রাইজয়েড, তারপরে এদের অগ্রস্থ খাঁজ থাকে এটা। হ্যাঁ, এবং যখন রাইজয়েড করবে তার কাজটাও বলে দিবে। এখন এই যে আমি ফার্ন প্রোথেলাসটা দেখালাম, এটা কিন্তু তোমার হচ্ছে প্রকৃতিতে কেমন দেখতে হয় সেটাও একটু আমি তোমাকে দেখাই। হ্যাঁ, এবার দেখো প্রকৃতিতে
সত্যিকারের দেখো কেমন দেখতে হয়, ভালো করে দেখা যাচ্ছে কি? এবার দেখা যাচ্ছে মনে হয়, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখো এরকম মাটির মধ্যে অনুকূল পরিবেশে দেখো কিভাবে জন্মিয়েছে। এটা কিন্তু ফার্ন প্রোথেলাস। এটা কি? ফার্ন প্রোথেলাস। ফার্ন প্রোথেলাসটা কখন পেলাম? আগে কিন্তু অযৌন জনন পদ্ধতিতে স্পোর তৈরি হলো, তারপর সেটা অঙ্কুরিত হয়ে ফার্ন প্রোথেলাস জন্মাতে দেখলাম। এখানে আমরা আর্কিগোনিয়া এবং অ্যান্থেরিডিয়া দেখব। ওখানে কিন্তু যে জনন পদ্ধতি দেখবো সেটা হচ্ছে যৌন জনন পদ্ধতি। তাহলে যৌন জনন পদ্ধতি কোথায় হয়? ফার্ন প্রোথেলাসে। আজকে আমি যৌন জনন পদ্ধতিটা একটু পড়াবো, ঠিক আছে? আচ্ছা, যৌন জনন পদ্ধতি যদি, আচ্ছা এর আগে এই যে এটা ছিল অযৌন জনন পদ্ধতি, মনে আছে তো? এটি স্পোরাঞ্জিয়াম, এই যে এই পাশে কোন দিকে, এই দেখো স্টোমিয়াম, এই দেখো রেণু চতুষ্টয়, অ্যানুলাস। হ্যাঁ, এখান থেকে বের হয়ে স্পোরটা অঙ্কুরিত হয়ে তোমার এই ফার্ন প্রোথেলাস উৎপন্ন করলো। এখানে আমি আর্কিগোনিয়া পাচ্ছি, অ্যান্থেরিডিয়া পাচ্ছি। হ্যাঁ, এই অ্যান্থেরিডিয়া আর্কিগোনিয়া, এখানে কিন্তু আমার যে টেরিস উদ্ভিদ তার যৌন জনন ঘটবে। আজকে আমি পড়াবো যৌন জনন পদ্ধতি। আচ্ছা, যৌন জনন পদ্ধতিতে তুমি আর্কিগোনিয়া এবং অ্যান্থেরিডিয়া দুটো সম্পর্কে জেনেছো। কোথায় আছে আমি ছবিতে দেখালাম, একটু বলি, তোমরা শোনো গল্পের মতো করে। প্রোথেলাসে কিন্তু, এই যে ফার্ন প্রোথেলাসে কিন্তু তোমার টেরিস উদ্ভিদের যৌন জনন সম্পন্ন হয়। প্রোথেলাসে যে নিম্নতলে যে খাঁজের নিচে অনেকগুলো কি দেখলাম? স্ত্রী জননাঙ্গ দেখলাম। হ্যাঁ, যে খাঁজের নিচে এই খাঁজটা না, এই খাঁজটার নিচে স্ত্রী জননাঙ্গ দেখলাম, ঠিক আছে? এটা দেওয়া থাক। এই প্রোথেলাসের নিচের দিকে খাঁজের কাছে আমরা কি দেখছি? স্ত্রী জননাঙ্গ। এর নামটা কি দিয়েছি? আর্কিগোনিয়া। নিচের অংশে রাইজোটের সাথে মিশ্রিত অবস্থায় আমরা পুং জননাঙ্গ পাচ্ছি, সেটার নাম কি দেওয়া হয়েছে? অ্যান্থেরিডিয়া। তার মানে অ্যান্থেরিডিয়া এখানে উৎপন্ন হয়, আর্কিগোনিয়া উপর দিকে উৎপন্ন হয়। তাহলে আর্কিগোনিয়ামটা আসলে কি? প্রতিটা আর্কিগোনিয়ামের স্ত্রীধানী দেখতে অনেকটা ফ্লাক্সের মতো। কেমন দেখতে? ফ্লাক্সের মতো। এবার এই চিত্রটা দেখাবো। হ্যাঁ, এই চিত্রটা দেখো, দাঁড়া আমি আগে দেখিনি। এটাতে দেখো, এটা গ্রীবা। এটা কি গ্রীবা নালিকা কোষ বলে। কোনটা? এটা গ্রীবা নালিকা কোষ। এটাকে বলা হয়, এটা গ্রীবা নালিকা কোষ, এটা উদরীয় নালিকা কোষ। দেখো তো, দেখা যাচ্ছে? উদরীয় নালিকা কোষ। এটাকে বললাম, এটাকে দেখো, এটা ডিম্বাণু। আর এ পাশে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার এই যে নালিকা। হ্যাঁ, নালিকা কোষ। চিত্রটা তোমরা দেখতে থাকো। আমি এটা একটু বোঝাতে থাকি, তোমরা দেখো চিত্রটা দেখা যাচ্ছে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। এবার আচ্ছা, আর্কিগোনিয়া যেটা, সেটা হচ্ছে প্রতিটা আর্কিগোনিয়াম স্ত্রীধানী আর কি, যেটাকে বললাম, এটা দেখতে অনেকটা ফ্লাক্সের মতো। এর দুটো অংশ থাকে, একটা উদর আর একটা গ্রীবা। একটা উদর আর একটা গ্রীবা। কিন্তু কিছুটা উদর কিছুটা স্ফীত হয়। উদর তো বুঝোই যে এটাকে উদর করতেছে, উদর উপরে, এটা গ্রীবা। হ্যাঁ, গ্রীবা আর উদর আছে, তারা এইভাবে রাখি। হ্যাঁ, একটা হচ্ছে উদর আর একটা গ্রীবা। উদর কিছুটা স্ফীত এবং প্রোথেলাসের কোষের মধ্যে নিহিত থাকে। আর গ্রীবাটা কি হয়? কিছুটা বাঁকানো। এই যে এটা 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 বাঁকানো, তো উল্টা দেখা যায়। এটা এটা বাঁকানো, কিছুটা বাঁকানো থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন আবারও বলি আমি যে উদর যেটা থাকে সেটা হলো গ্রীবা অংশটি কিছুটা বাঁকানো দেখলাম, এবং
পাকানো দেখলাম, এবং এরা কি করে প্রোথেলাসের কোষ থেকে বাইরের দিকে বেরিয়ে থাকে। গ্রীবার মধ্যে কয়েকটি গ্রীবা নালীকোষ এবং উদরে একটি দীর্ঘ আকৃতির উদরীয় নালিকা কোষ থাকে। একটি বৃহদাকার ডিম্বাণু কোষও থাকে। পরিণত আর্কিগোনিয়ামের গ্রীবানালিকার কোষসমূহ এবং উদরীয় নালিকা কোষটি কি হয়, দ্রবীভূত হয়ে একটি সাধারণ নালীপথ তৈরি করে। এই নালীপথটি মিউসিলেজ ও ম্যালিক অ্যাসিড দিয়ে পূর্ণ থাকে। তাহলে এই যেটা কি হলো, এই আর্কিগনের মধ্যে দেখা যাচ্ছে যে তোমার উদরীয় যে নালিকা কোষ থাকে, উদরে একটা দীর্ঘ আকৃতি উদরীয় নালিকা কোষ থাকে, একটি বৃহদাকার ডিম্বাণু কোষ থাকে, এবং পরিণত আর্কিগোনিয়ামের গ্রীবানালীর কোষসমূহ আর উদরীয় নালিকার কোষসমূহ দ্রবীভূত হয়ে একটি সাধারণ নালীপথ তৈরি করবে। এই নালীপথটা মিউসিলেজ ও ম্যালিক অ্যাসিড দিয়ে পূর্ণ থাকবে। এখন আমি দেখব অ্যান্থেরিডিয়াম। অ্যান্থেরিডিয়াম এটাগুলো আর্কিগোনিয়াম। তা আর্কিগোনিয়ামে যেটা দেখলাম সেটা হচ্ছে এদের যে উদরীয় কোষটি দ্রবীভূত হয়ে যাবে, একটা সাধারণ নালিকা তোমার তৈরি হবে। সেই সাধারণ নালিকার মধ্যে কি হবে, তোমার মিউসিলেজ এবং ম্যালিক অ্যাসিড দিয়ে পরিপূর্ণ থাকবে, তাই না? তাহলে এটা কি হলো, আর্কিগোনিয়া। এখন আমি দেখব অ্যান্থেরিডিয়া। অ্যান্থেরিডিয়াটা কি একটু দেখো, ছবিটা দেখা যাচ্ছে কিনা দেখো, ভালো করে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, এটা হলো অ্যান্থেরিডিয়া। এখন আমি একটু অ্যান্থেরিডিয়া কি সেটা একটু বলি। প্রতিটা অ্যান্থেরিডিয়াম, এক বচনে কিন্তু অ্যান্থেরিডিয়াম বলে, হ্যাঁ, বা পুংধানীটা দেখতে গোলাকার বলের মতো, তাই গোলাকার বলের মতো না? এর আবরণ স্তরটি দুটি বলয় কোষ ও একটি বা দুটি ঢাকনা কোষ দিয়ে গঠিত। দেখো, বলয় কোষ এবং ঢাকনা কোষ দিয়ে গঠিত। আবরণী স্তরের মধ্যে 32টার মতো এদের শুক্রাণু মাতৃকোষ থাকে। প্রতিটা শুক্রাণু মাতৃকোষ রূপান্তরিত হয়ে কি হয়, একটি বহু ফ্লাজেলাযুক্ত শুক্রাণুতে পরিণত হয়েছে। পরিণত অবস্থায় অ্যান্থেরিডিয়াম আবরণীটা ফেটে যাবে এবং শুক্রাণুগুলো কি করবে, শিশির বা বৃষ্টির পানিতে সাঁতার কেটে কেটে আর্কিগোনিয়ার সন্নিকটে যাবে। তাহলে এটা হলো কি ছিল, শুক্রাণু, হ্যাঁ, ফ্লাজেলাযুক্ত শুক্রাণু। আর এটা হচ্ছে ছিল এই যে শুক্রাণু নির্গমন পথ, মানে এটা ফেটে গিয়ে শুক্রাণুটা নির্গমন হয়েছে। এখন দেখো, শুক্রাণুটা অ্যান্থেরিডিয়া থেকে নির্গমন হয়েছে, আর এর আগে যে আর্কিগোনিয়াম দেখেছিলাম ওখানে কিন্তু একটা বৃহদাকার ডিম্বাণুকোষ ছিল। এই গ্রীবা নালীর মধ্যে একটা বৃহদাকার ডিম্বাণুকোষ কিন্তু ছিল। এখন নিষেকটা কিভাবে হবে সেটা খেয়াল করো। শুক্রাণুগুলো, মানে এই শুক্রাণুগুলো আর্কিগোনিয়ার যে ম্যালিক অ্যাসিড দিয়ে পূর্ণ ছিল, যে এটা উদরীয় যে নালীটা সেটা মিউসিলেজ আর ম্যালিক অ্যাসিড দিয়ে পূর্ণ ছিল না, সেই ম্যালিক অ্যাসিডে আকৃষ্ট হয়ে সাধারণ নালীপথ দিয়ে উদরের মধ্যে প্রবেশ করবে কে, শুক্রাণু। একটি মাত্র শুক্রাণু আর্কিগোনিয়ার উদরে অবস্থিত ডিম্বাণুকে কি করবে, নিষিক্ত করে দেবে। জাইগোটটি ফলে কি হবে, একটা পুরু প্রাচীরযুক্ত জাইগোট বা উস্পোর সৃষ্টি হবে। আবার দেখো, এই শুক্রাণুটা কি করবে, ওই যে তোমার ইয়ে ছিল না এখানে, দাঁড়াও, এই যে এটার মধ্যে যে ডিম্বাণু ছিল না, আর কি বলেছিলাম, ওই যে উদরীয় নালিকার কোষটা দ্রবীভূত হয়ে কি হচ্ছে, একটা সাধারণ নালী তৈরি করেছিল। ওই সাধারণ নালীর মধ্যে কি ছিল, ম্যালিক অ্যাসিড ছিল আর মিউসিলেজ ছিল। এই ম্যালিক অ্যাসিডের প্রতি আকৃষ্ট হয়ে শুক্রাণুগুলো কি করবে, তোমার সাধারণ নালীপথ দিয়ে উদরের মধ্যে প্রবেশ করবে, এবং একটি মাত্র শুক্রাণু আর্কিগোনিয়ামের উদরে অবস্থিত ডিম্বাণুকে কি করবে, নিষিক্ত করে দেবে। ফলে একটা পুরু প্রাচীরযুক্ত জাইগোট বা উস্পোর সৃষ্টি হবে। জাইগোট সৃষ্টির সাথে সাথে কি হবে, স্পোরোফাইট যৌনুর সূচনা ঘটে যাবে। এটা হলো সূচনা ঘটে যাবে। এখন এই যে স্পোরটা, মানে এই জাইগোটটা যেটা হলো সেটা কি করবে, স্পোরোফাইটের প্রথম কোষ, এটা স্পোরোফাইটের প্রথম কোষ। আর স্পোরকে আমি কি বলেছিলাম,
গ্যামেটোফাইটের অধ্যায়ের সূচনা করলো, ওটা গ্যামেটোফাইটের অধ্যায়ের সূচনা করলো। আর এ হলো তোমার হচ্ছে ইয়ে করলো, ভ্রূণ সৃষ্টি করে, তাই না? এখন ভ্রূণ কি হবে, ক্রমশ বিকশিত হয়ে মূল, কাণ্ড, পাতা দিয়ে একটা স্পোরোফাইট উদ্ভিদ তৈরি করবে, যেটার মূল মাটির মধ্যে প্রবেশ করবে এবং প্রোথেলাসটা শুকিয়ে যাবে এবং স্পোরোফাইট উদ্ভিদ পূর্ণ টেরিস উদ্ভিদে পরিণত হবে। হ্যাঁ, এখন আমি এটুকু ছিল তোমার তোমার যৌন জনন পদ্ধতি। তো বোর্ডে যদি কখনো যৌন জনন পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো আসে, তাহলে তুমি অবশ্যই এই চিত্রটা, তারপরে দেখাচ্ছি এই চিত্রটা, আর ওটা অঙ্কিত হয়ে কি তৈরি করলো দেখো তো, এই চিত্রটা, হ্যাঁ এই চিত্রটা দিতে হবে। তো এই চিত্রটা না দিলেও চলবে, উপরে যে দুটো আমি দিলাম, একটা অ্যান্থেরিডিয়াস আর আর্টিগোনিয়া, ওইটা তোমাকে দিতে হবে। তাহলে আজকে এতক্ষণ দেখলাম আমরা টেরিস উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে কিভাবে ওরা যৌন জনন পদ্ধতিটা ঘটে সেটা দেখলাম। আজকে আমি আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে টেরিস উদ্ভিদের জীবনচক্র। সেই জীবনচক্রটা দেখাতে হলে আমাকে চিত্রটা দেখাতে হবে। আমরা প্রথমে চিত্রটা দেখি। দেখো একটা চিত্র, এটা হলো টেরিস উদ্ভিদের যৌনক্রম। এটা হচ্ছে টেরিস উদ্ভিদের যৌনক্রম। তাহলে যৌনক্রম কি, এটা একটু জানতে হবে না? জীবনচক্র সম্পাদনের জন্য একই জীবনে, মানে একটা জীবনে গ্যামেটোফাইটিক যৌন এবং স্পোরোফাইটিক যৌনর চক্র আকারে যে আবর্তন ঘটে সেটাকে আমরা যৌনক্রম বলি। তাহলে আমাকে যৌনক্রমটা কি তা যেটা জানতে হবে, সেটা হচ্ছে জীবনচক্র সম্পাদন জন্য, মানে সম্পাদনের জন্য একই জীবনে যদি গ্যামেটোফাইটিক যৌন অর্থাৎ হ্যাপ্লয়েড দশা এবং স্পোরোফাইটিক যৌন অর্থাৎ ডিপ্লয়েড দশা চক্র আকারে আবর্তন ঘটে, তখন সেটাকে আমরা বলবো যৌনক্রম। তাহলে জীবনচক্রটা কি? কোনো জীবের জীবন অবস্থা থেকে ধীরে যদি এতে বৃদ্ধি ঘটবে, জনন ঘটবে, এরকম বিভিন্ন পর্যায় অতিক্রম করার পর পুনরায় যদি ওই অবস্থায় পুনর্জন্মদার যে ধারা, সেটাকে জীবনচক্র বলে। এটা হলো টেরিস উদ্ভিদ। এই যে ওদের হচ্ছে স্পোরেঞ্জিয়াম, সোরাস তৈরি হচ্ছে, স্পোর তৈরি হচ্ছে, তারপর আস্তে প্রোথেলাস তৈরি হচ্ছে, এখানে আর্কিগোনিয়াম ম্যাথিডিয়াম শুক্রাণু যাচ্ছে, ডিম্বাণু দিয়ে জাইগোট তৈরি হচ্ছে, হয়ে এই যে এরকম একটা প্রোথেলাসের মতো একটা গাছ হচ্ছে, প্রোথেলাসটা নষ্ট হয়ে যাচ্ছে, আবার কি হচ্ছে, আবার সেই টেরিস উদ্ভিদটা একটা নতুন একটা টেরিস উদ্ভিদ উৎপন্ন হচ্ছে, এটাকে বলা হয় জীবনচক্র। তাহলে জীবনচক্রটা কি খেয়াল করো, এটা টেরিস উদ্ভিদ। এই টেরিস উদ্ভিদটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, একটু দেখি, আবার দেখি। দেখো পাতার পিছন দিকে ছিল তোমার সোরাস, পাতা দেখো নিচের দিকে আসছে, একেবারে বাদামি বর্ণের, তাই না? এই সেই বাদামি বর্ণের সোরাস। এটাকে যদি আমরা প্রস্তুতি করেছিলাম তখন কিন্তু আমরা এরকম দেখেছিলাম, মনে আছে? এই সোরাসটা দেখেছিলাম, তাই না? এই এনোরাসটা হলো মানে গলে গেল, খুলে গেল, তারপর এই স্পোরগুলো কি হলো, বাতাসে ভেসে 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 অনুকূল পরিবেশে কি করলো, প্রোথেলাস তৈরি করলো। প্রোথেলাসটা কি করলো, আর্কিগোনিয়াম অ্যান্থেরিডিয়াম, ডিম্বাণু হলো আর্কিগোনিয়াম থেকে, অ্যান্থেরিডিয়াম থেকে শুক্রাণু হলো, ওদের মধ্যে আবার নিষেক ঘটলো। নিষেক ঘটে কি করলো, ওরা একটা নতুন স্পোরোফাইট জন্ম নিল। এটা কিন্তু সেই প্রোথেলাস, ওই প্রোথেলাসটাই, এটা আস্তে আস্তে শুকিয়ে নষ্ট হয়ে গেল, এই গাছটা আবার টেরিস উদ্ভিদ পরিণত হলো। তাহলে কি দেখলাম, কোনো জীবের জন্ম অবস্থা থেকে ধীরে ধীরে বৃদ্ধি ঘটবে, জনন পদ্ধতি সহ অন্যান্য পর্যায়গুলো অতিক্রম করে পুনরায় ওই অবস্থার
পুনর্জন্ম দেওয়ার প্রক্রিয়াকে আমরা কি বললাম বা চক্রকে বললাম জীবন চক্র। এটাকে বললাম জীবন চক্র। তাহলে এত দিনের ক্লাসে যৌন জনন অযৌন জনন সবগুলো বোঝানোর পর আমার মনে হয় না জীবন চক্রটা আমাকে আবার বোঝানো দরকার আছে। আমি শুধুমাত্র তোমাদেরকে স্বল্প কথায় বলবো, তোমরা একটু বুঝে নেবে। সেটা হচ্ছে আমরা এখানে জানলাম স্পোরোফাইটিক যৌন ঘটে, আর একটা হলো গ্যামেটোফাইটিক যৌন। স্পোরোফাইটিক যৌনতে আমরা কি পাচ্ছি, নিষেকের পর সৃষ্ট যে ডিপ্লয়েড স্পোর সৃষ্টি হয়েছিল সেটা আসলে স্পোরোফাইটিক যৌনর প্রথম ধাপ ছিল, তাই না? প্রথম ধাপ ছিল। স্পোর কি করলো, মাইটোসিস প্রক্রিয়ায় ক্রমাগত বিভাজিত হয়ে কাণ্ড পাতা বিশিষ্ট টেরিস উদ্ভিদ সৃষ্টি করলো। পরিণত অবস্থায় টেরিসের পাতার নিচে কি হলো, সোরাই উৎপন্ন হলো। প্রতিটা সোরাস কি করলো, কতগুলো কতগুলো স্পোরাঞ্জিয়া, প্রতিটা সোরাস আবার কতগুলো স্পঞ্জিয়া বহন করে। প্রতিটা স্পঞ্জিয়াম কি করে, ভিতরে ডিপ্লয়েড ক্রোমোজোমগুলো 16টা স্পোর মাতৃকোষ উৎপন্ন করলো। স্পোর মাতৃকোষগুলো কি করলো, মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করলো। এরপর দেখলাম গ্যামেটোফাইটিক যৌনটার কথা যদি আমরা চিন্তা করি, সেখানে কি কি পাচ্ছি, সেখানে পাচ্ছি হচ্ছে তোমার স্পোরগুলো অঙ্কুরিত হয়ে প্রোথেলাস গঠন করে। ওই যে থ্যালাস গঠন করতেছে, প্রোথেলাস, যেখানে আমরা পুরুষ ও স্ত্রী জননাঙ্গ পাচ্ছি, যাদের নাম দিয়েছিলাম অ্যান্থেরিডিয়া এবং আর্কিগোনিয়া। পরিণত অবস্থায় প্রতিটা অ্যান্থেরিডিয়াম আবার কি করলো, অসংখ্য শুক্রাণু এবং প্রতিটা আর্কিগোনিয়াম থেকে মাত্র একটা ডিম্বাণু উৎপন্ন হতে দেখলাম। ওখানে কিন্তু শুক্রাণু অসংখ্য হয়েছিল, কিন্তু ডিম্বাণু। নিষেকের মাধ্যমে কি হলো, শুক্রাণুগুলো আবার কি করলো, ডিম্বাণুর সাথে মিলন হলো। ওই যে ম্যালিক অ্যাসিডে আকর্ষণ হবে, যাবে একটা শুক্রাণু গিয়ে ডিম্বাণুকে মিলন ঘটবে। এইভাবে আস্তে করে স্পোর উৎপন্ন হলো। স্পোরগুলো কি করলো, ভ্রূণ সৃষ্টি করলো। তারপর ধীরে ধীরে স্পোরোফাইটিক যৌন আবির্ভাব ঘটলো। এভাবে টেরিস উদ্ভিদ কি করে, তাদের জীবন চক্রে পর্যায়ক্রমে স্পোরোফাইটিক ও গ্যামেটোফাইটিক যৌন যে আবির্ভাব ঘটতে দেখি এবং পর্যায়ক্রমে যে চক্রটা চলতে থাকে, এদেরকে আমরা জীবন চক্র বলি। বোর্ডে কিন্তু টেরিস উদ্ভিদের জীবনচক্র বা যৌনক্রম চিত্রসহ আসে। চিত্রসহ কিন্তু এই যৌনক্রমটা বা জীবনচক্রটা কিন্তু আসে। তোমাকে এটা শিখতেই হবে। যৌন জনন পদ্ধতিও আসে, ওটা শিখতে হবে। অযৌন জনন পদ্ধতি আসে, ওটা শিখতে হবে। আর উদ্ভিদের যে দৈহিক গঠনটা ছিল না, শুধু হলো যে কোনটাকে পিনা বলে, র্যাকিস বলে, ওটাও পড়ে রাখতে হবে। বাসায় ভালো করে টেরিস উদ্ভিদের শনাক্ত করে বৈশিষ্ট্যগুলো পড়বা, শ্রেণীবিন্যাসটা পড়বা। এটা বোর্ডে এর আগে আসেনি বলে ভাবার কোনো কারণ নাই যে এবার আসবে না। আমরা সব কিছু পড়ে রাখবো, সারাক্ষণই বাসায় থাকি, খুব একটা বের হই না। এই সময়টা আমরা সব কিছু ভালো করে পড়বো। বইটা যদি ভালো করে পড়া থাকে, এরপরে যখন ওই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে, মেডিকেলে ভর্তি পরীক্ষা হবে, তখন এই বইয়ের মধ্যে থেকেই প্রশ্ন আসে এবং এখান থেকে তুমি পূর্ণ যে নম্বরটা থাকে ভর্তি পরীক্ষায় সেটা পেতে পারবে, যদি এখনই বাসায় ভালো করে পড়ো। যেহেতু এখন সুযোগ এসেছে বাসায় থাকার, বাসায় পড়ার সুযোগ এসছে, সময় আছে, ভালো করে পড়ো। আমি আজকে এখানেই শেষ করব। এখানেই কিন্তু আমার ব্রায়োফাইটা টেরিডোফাইটা যে চ্যাপ্টার, এটা শেষ হয়ে গেল। আমি ফার্স্ট ইয়ারদের বলতে চাচ্ছি, আমি কিন্তু বইয়ের বেশিরভাগ চ্যাপ্টারগুলো শ্রেণীকক্ষে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, যেমন কোষ বিভাজন, তারপরে হচ্ছে যে ফিজিওলজি, জনন, এগুলো কিন্তু শেষ করে দিয়েছি। আমার অল্প কিছু চ্যাপ্টার আছে যেটা আমার সেকেন্ড ইয়ারে পড়ানোর কথা, সেগুলো আমি আস্তে আস্তে পড়াবো। তারপর কলেজে যখন খুলে যাবে তখন সামনাসামনি
যেগুলো একটু কঠিন সেগুলো পড়াবো। আচ্ছা, এখন বাসায় তোমরা পড়ো, আমি প্রশ্নগুলো হয়তো আজকে বা কালকের মধ্যে দিয়ে দিব। আর যদি সুযোগ থাকে তাহলে আমি একটা হয়তো প্রশ্ন দিয়ে দেবো, তোমরা বাসায় বসে বসে পরীক্ষা দেবে। সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো। তোমাদের জন্য আমি দোয়া করি তোমরা সুস্থ থাকো, আমরা সবাই যেন আবার কলেজে এসে পড়াশোনা করতে পারি, আনন্দ করতে পারি। এটুকু। বাই বাই। কতক্ষণ বুঝি ক্লাস? যতক্ষণে নিয়ে পুরোটা শেষ করে দিচ্ছি।